সতীনের ভাই নাকি আমার জামাই। মানে আমি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছিলাম না। আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড দিছি, যে সেখানে বলছি যে আমি আমার সতীনের ভাইয়ের জন্য চিকেন বল বানাইতেছি। তো আমি আমার সতীনের ছোট ভাইয়ের জন্য চিকেন বল বানাইতেছি। এখন এই শেষমেশে আমার এই সতীনের ছোট ভাই নাকি আমার জামাই। মানে এত মজা পাইছি আমি কমেন্টটা দেখা, মানে বলার ভাষা হারাই ফেলছি। মানে কি যে বলবো আমি, শেষ পর্যন্ত আমার এই ছোট একটা পিচ্চি পোলা মানে বউ বানিয়ে দিছে। মানে বলার কোনো ভাষা নেই। এই পর্যন্ত যে আমাকে কত মানুষের বউ বানিয়ে দেওয়া হলো, মানে হিসাবের বাইরে। ফার্স্টে আমাকে মানে আমার বাসারই সাবলেট বানিয়ে দেওয়া হয়েছিল, যে আমি নাকি তিশার সাথে সাবলেট থাকি, আমার স্বামী নাকি বিদেশ থাকে। ও এটা পরের সাবজেক্ট। মানে আরেকবার বানাইছে আমার স্বামী নাকি প্রবাসী, আমি মানে এক রুম নিয়ে ভাড়া থাকি। তারপর আবার বানিয়ে দেওয়া হয়েছে আমি নাকি স্বামীর বউ। তারপর আবার বানিয়েছে আমাদের একটা ভাইগনা ছিল ইরফান, আমি নাকি ইরফানের বউ। তারপরে বানানো হয়েছে আমি নাকি সিনেমাটোগ্রাফারের বউ, মানে আমাদের যে ভিডিও বানায় দিত ওই ছেলের বউ। এই পর্যন্ত যে কত মানুষের বউ হইলাম, মানে বলার বাইরে। কিন্তু বাচ্চার বাপ এখনো কাউরে বানায় নেই, বাচ্চার বাপ একজনই আছে। কবে জানি আবার বলে আমার স্বামী আমার বাচ্চার বাবা না, আমার বাচ্চার বাবাকেও অন্য কাউকে বানিয়ে দিবে। তো যাই হোক, যে যাই বলুক, এগুলো বলে কোনো দিনই আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাতে পারবেন না। আর বড় কথা হচ্ছে, একটা মানুষের নামে মানে 100% শিওর না হয়ে কোনো কথাই বলা উচিত না। কিন্তু তোমরা অনেকেই এই কাজগুলো করো, তো এই কাজগুলো কখনোই করো না, আর করার ট্রাইও করো না, কারণ এই কাজগুলো করা অনেক খারাপ। যাই হোক, এখন আমরা আর কি মার্কেটে যাইতেছিলাম, একটু টুকটাক কেনাকাটা আছে। তো এই যে দেখো, তোমাদের ভাইয়া, আমি, তোমাদের তিশা আপু, তারপরে স্বামী, আমরা সবাই মিলে আর কি মার্কেটে চলে যেতেছিলাম। তো আজকে অনেক বৃষ্টি ছিল, সারাদিনই অনেক বাতাস ছিল বাইরে। কিন্তু গাড়ি থাকার কারণে আমরা একটু বাইরে বের হওয়ার সাহস করছি, নয়তো রিক্সা দিয়ে গেলে হয়তো আজকে যাওয়া হতো না আলসামির কারণে। কারণ যেই পরিমাণ বাতাস ছিল, মানে আমার উড়ায় নিয়ে যেত এরকম আর কি অবস্থা। এখন তোমরা অনেকেই বলতে পারো যে বাবু কোথায়, বাবুকে কেন নিয়ে আসি নাই। বাবুকে আম্মুর কাছে রেখে আসছিলাম, কারণ বাবু অনেক ছোট, এই জন্য আমরা চাই না যে বাবুকে নিয়ে এতটা আমরা বের টের হই। বাবু বাসায় থাক একটু, বাবু একটু বড় হোক, তারপরে আর কি বাবুকে নিয়ে বের হব। তো এই জন্য আর কি আম্মুর সাথে বাবুকে রেখে আসছিলাম, বাবুকে একদম খাওয়াই দিয়ে আসছিল, আর বাবুর খাবারও দিয়ে আসছিলাম, যাতে আমরা যতটুকু সময় আর কি মার্কেটে থাকি ওই সময়টুকু বাবুকে ওইটা খাওয়ানো যায়। আর আমরা একদমই টাইম ওয়েস্ট করে নেই, কারণ জানি যে বাবু বাসায় যদি উঠে তাহলে কান্না টান্না করবে। এই জন্য যতটুকু সময় প্রয়োজন, একদম না বললেই হয়, ততটুকু সময় আমরা ব্যয় করছি। জাস্ট কেনাকাটা এই পর্যন্তই, মানে তাও তাড়াহুড়ার মধ্যে করতেছিলাম, যে বাবু বাসায় আছে, বাবু যদি উঠে তাহলে কান্না করবে। তো এই জন্য আমরা ট্রাই করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব, যত শর্টকাটে আর কি করা যায়। এই জন্য আমরা মানে দোকানে দোকানে না ঘুরে একটা দোকান থেকেই আর কি টিস্যুর জামা কাপড়গুলো কিনছিলাম। আর তারপর অন্য একটা মার্কেটে গিয়ে সানিমের জন্য কিছু ড্রেস কিনছি, তারপরে আমার জন্য, তোমাদের ভাইয়ের জন্য। মানে যেখানেই গেছি একটা দোকান থেকে আমরা সব কিছু নেওয়ার ট্রাই করতেছিলাম, কারণ দোকানে দোকানে ঘুরলে সময়ও লাগবে বেশি। তারপরে আবার কথায় যদি বনাবনি না হয় তাহলে আমাদের ড্রেস কেনা হবে না। তো এই জন্য চেষ্টা করতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কেনা যায়। আর তিশা তো বারবার বলতেছিল যে আমি এখনই বাসায় যাব, বাবুকে রেখে আমি আর 1 মিনিটও থাকতে পারবো না। তারপরও কষ্ট মষ্ট করে আর কি থেকে একটু দেখে টেখে কিনছি। হয়তো আমাদের বাবু বাসায় না থাকলে আমরা আর কি আরও দেখে কিনতাম। আর আমরা খুব কম ড্রেস দেখে তারপরে আর কি কিনছি, মানে হাতে সময়ের অভাবের কারণে। আমার হাতে যদি আরও সময় থাকতো তাহলে আমরা আরও কিছু ড্রেস খুলে দেখতাম, তারপরে আর কি নিতাম। কিন্তু চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি করা যায়। এই জন্য তিশাও আর কি ড্রেস এতটা দেখে নেই, মানে যে জিনিসটা খোলার পরে আর কি ভালো লাগছে, যে ড্রেসটা ভালো লাগছে ওইটাই আর কি সিলেক্ট করছে। হাতে গোনা মনে হয় 7-8টা ড্রেস দেখার পরেই আর কি ড্রেস আর কি চুজ করছে যে এটা নিব। তো আগে কিন্তু এই জিনিসগুলো হতো না, আগে আমরা মার্কেটে গেলে অনেক দোকানে ঘুরতাম, অনেক কিছু দেখে দেখে তারপর বেছে বেছে কিনতাম। আগে আমাদের দিনগুলো একদমই অন্যরকম ছিল, আর এখনকার দিনগুলো অন্যরকমই কাটে। কারণ আগে আমাদের ঘুমের রুটিন একদমই ঠিক ছিল না, দেখা যেত আমরা সারা রাত জাগতাম,
সকাল দিকে ঘুমাইতাম, উঠতাম একদম বিকেলে। আর এখন আলহামদুলিল্লাহ বাবুর কারণে আমাদের বাবুর সাথেই ঘুমাইতে হয়, বাবুর সাথেই সকালবেলা উঠতে হয়। আলহামদুলিল্লাহ বাবু হওয়ার পরে মনে হয় বাসার সবারই মানে লাইফস্টাইল মনে হয় এইভাবেই চেঞ্জ হয়ে যায়। তো এখন আমরা অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম যে রাতে একটু ঘুমানোর জন্য। রাতে একদমই ঘুম আসতোই না, একদমই আসতো না, এই জন্য ঘুমাতে পারতাম না। কিন্তু যেদিন থেকে বাবু হয়েছে তারপর থেকে আমাদের আস্তে আস্তে এই রুটিনগুলো ঠিক হয়ে যেতেছিল। আর এখন তো একদম ঠিক, আমরা রাতে চাইলেও রাত জাগতে পারি না, বাবুর সাথেই আমাদের ঘুমাইতে হয়। তারপর সকালে যখন বাবু উঠে তখন বাবুর সাথেই আমরা উঠি। তো দেখা যায় এখন আমাদের লাইফ রুটিনটা একদমই ঠিক। আগে দেখা যেত আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করতাম না, ওই যে সকালে ঘুমাইতে যেতাম, একদম উঠতাম বিকেলে, তারপরে সন্ধ্যার আগে আগে। তো এই জন্য আর কি দেখা যায় তো নাস্তা টাস্তাও ঠিক মতো টাইম টেবিল মতো খাওয়া হতো না। তো এখন আর কি দেখা যায় বাবু উঠে তার সাথে সাথে আমরাও উঠি, তারপরে একসাথে আমরা নাস্তা করি, দুপুরের খাবারটা আমরা সবাই একসাথেই খাই, আর রাতেও সবাই একসাথে খেয়ে তারপর আর কি ঘুমাতে যাই। এখন আমার শরীরটা একটু একটু খারাপ লাগে, মানে আগে যেমন একটু ভালো লাগতো, কিন্তু এখন যত দিন যাইতেছে আমার শরীরটা একটু একটু আর কি খারাপ লাগে। তো দেখা যায় এখন আমি কোনো কিছুই সেরকমভাবে করতে পারি না, কতক্ষণ বসে থাকলেও আমার খারাপ লাগতেছে, তারপর কতক্ষণ দাঁড়ায় থাকলেও কষ্ট হইতেছে, মানে আমি পারি না, 5 মিনিটের বেশি দাঁড়ায় থাকতে আমি পারি না এখন। তারপর একটা না কতক্ষণ বসে থাকা মানে এখন আর আমার দ্বারা সম্ভব হইতেছে না। মানে হ্যাঁ, প্রেগনেন্সি লাস্ট পর্যায়ে মনে হয় মানুষের এরকমই সমস্যাগুলো হয়। তো তার মধ্যেও কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে একদম অবাক হয়ে যাই। মানে বলে যে আদিক্ষেতা ঢং, কত কিছু মানুষ 8 মাস চাকরি করে খায়, তাদের কিছু হয় না, এই বাসায় থাকে তার মধ্যে এই অবস্থা, কত কুয়ারা, কত কিছু মানে যে শুনি, মানে দেখি যে কমেন্টে লেখে এই জিনিসগুলা, আমি বুঝি না মানে তারা কি কোনোদিন মা হয় নাই, নাকি তাদের বোন বা মা, তাদের স্ত্রীরা কোনোদিন আর কি সন্তান হয়নি, আর সন্তান হইলেও তারা মনে হয় তাদের বউদের এরকমভাবে টেক কেয়ার করতেও না। কারণ তাদের যে মেন্টালিটি, মানে কি বলবো ভাই, এমনভাবে মানে বলে যে আধিক্যতা দেখায় এই সেই। ভাই যার শরীর সেই বুঝে, ঠিক আছে? মানুষ কম কষ্টে মানে এইভাবে বসে থাকে না, শুয়ে থাকে না। আমার শুয়ে থাকা জিনিসটা একদমই অপছন্দ, কিন্তু এখন আমার এই শুয়ে থাকলেই অনেক ভালো লাগে, মনে হয় আমি অনেক রিল্যাক্সে থাকি, আমার শরীরটাও অনেক ভালো লাগে। কোথাও একটু গেলে আমার মনে হয় এখন একটা বিছনা থাকতো, আমি একদম শুয়ে পড়তে পারতাম, মানে এরকম মনে হয়। তো শরীর অসুস্থ না হলে কখনোই আর কি বুঝতাম না যে প্রেগনেন্সির লাস্ট পর্যায়ে যে এত পরিমাণ খারাপ লাগে। আর এই প্রেগনেন্সির সময় বোঝা যায় যে শরীর যদি একটু পরিমাণ খারাপ হয় তার 3 ডাবল শরীর অসুস্থ হয়ে যায়। আর এই সময় কোনো পাওয়ারের কোনো ওষুধও খাওয়া যায় না, দেখা যায় যে জ্বর হলেও তোমার দিনের পর দিন ভুগতে হবে, আর অনেক আস্তে আস্তে জ্বরটা সারবে। ঠান্ডা লাগলেও তুমি পাওয়ারের কোনো ওষুধ খাইতে পারবে না, তারপর মাথা ব্যথা হলেও মাথা ব্যথার কোনো ওষুধ খাইতে পারবে না, তোমার ওইভাবেই মানে মানে কষ্ট করতে হবে। তো এই সময় আর কি বোঝা যায় যে শরীর অসুস্থ থাকলে যে কী পরিমাণ খারাপ লাগে। আর এই প্রেগনেন্সির সময় মনে করো যত পরিমাণ অসুস্থতা আছে একদম ঘাড়ে চেপে বসে। এই সময়টা ঠিক মতন মানে হাঁটাও যায় না, হাঁটতে গেলেও কষ্ট লাগে, মানে কি বলবো, আমি আমার কষ্টগুলো কারো বলে বুঝাতে পারি নাই। এ পর্যন্ত যারা যারা মা হয়েছে তারাই বলতে পারবে, আমি তো আমার এই জীবনের ফার্স্ট টাইম, তো এত কষ্ট যে হবে আমি কখনো ভাবিই নেই। আমি আগে ভাবতাম কি যে পেটটা বড় হয়, বাবুটা বড় হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু শরীরের মধ্যে যে এত কষ্ট হয় মানে কাউকে বলে বোঝানোর মতো না। আর রাতে তো ঠিক মতন ঘুম হয় না, একটু পর পর ওয়াশরুম যাওয়ার কারণে দেখা যায় ঘুমটা মানে ফুলফিল হয়ই না। যখন তোমার দেখবে কি এত পরিমাণ ঘুম আসতেছে তখন তুমি আর কি মানে ঘুমাইতে পারবে না, কারণ ওয়াশরুমে যাইতে হবে, নয়তো শুয়ে থাকতে ভালো লাগতেছে না, নয়তো এপাশ ওপাশ করতেছো, মানে একটা না একটা সমস্যা থাকবেই। এই জন্যই মনে হয় সবাই বলে যে মা হওয়া এত সহজ না, মা হওয়া খুবই কষ্টের। এখন আর কি হাড়ে হাড়ে টের পাইতেছি যে মা হওয়া আসলেই কতটা কষ্টের। এই জিনিসগুলো আগে বুঝতাম না, আম্মু যখন বলতো যে বুঝবি বুঝবি একদিন যখন তোর রইব তখন বুঝবি, আসলেই এখন বুঝি। এখন আম্মুর একটু বলতে ইচ্ছা করে যে না আসলেই কত কষ্ট করছে আমাদের নিয়ে, কত সুন্দরভাবে লালন পালন করছে, আর আমরা কত কষ্ট দিই বাবা মাদেরকে, তাই না? তো যাই হোক, আমি দোয়া করি সবাইকে আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক, আর সবাই মাতৃত্বের স্বাদ গ্রহণ করুক, আল্লাহ সবাইকে সুস্থভাবে রাখুক, আর সবার বাচ্চা দুনিয়া সুস্থভাবে আনুক, সবার বাচ্চারাও ভালো থাকুক, এটাই বলার।
আর তোমরা সবাই আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর ঘুমের ব্যাপারটা যে কিভাবে একটু শুইলে আরাম পাবো বা কিভাবে শুইলে ভালো লাগবে, তোমাদের যদি কোনো আপুর জানা থাকে তাহলে একটু অবশ্যই কমেন্ট করে জানাও। এই শোয়ার ব্যাপারটা নিয়ে আমার অনেক কষ্ট হয়, আমি পারি না ঠিকমতো শুইতে, মানে কোলবালিশ নিয়ে মানে ওই রকমভাবে পা দিয়ে শুইতে পারি না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু আমাকে বলো, এই জিনিসটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। যারা যারা আপুরা আছে অবশ্যই একটু আমাকে জানাও যে কীভাবে আর কি শুইলে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর